আইসিইউর হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে সকাল সন্ধে রাত একটা পেশেন্ট বুঝতে পারেন না। আচ্ছা, এখনো অবধি সব থেকে হুম। কঠিনতম কেস আপনার কি দেখা যে এই পেশেন্টকে বাঁচাতে গিয়ে আপনার সত্যি খুব বেগ পেতে হয়েছে? জীবন আর মৃত্যুর মাঝখানে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। একদিকে পরিবারের চোখে আশা, আর একদিকে চিকিৎসকের নিরন্তর চেষ্টা পেশেন্টকে বাঁচিয়ে তোলার। সেরকমই আইসিইউর ভেতরে অনেক অদম্য যুদ্ধ চলে। সেই যুদ্ধ কখনো থেমে যায়, সেই যুদ্ধ কখনো হাসি ফোটায়। সেরকমই এক ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডাক্তারের সাথে আজকে আমাদের পডকাস্ট। নমস্কার, আনকাট বাংলায় আপনাদের সকলকে স্বাগতম। আমি মৈনাক, আমার সাথে রয়েছেন সাত্তকী মজুমদার, ডক্টর সাত্তকী মজুমদার। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। স্যার, আপনার ছোটবেলা থেকেই আমরা যদি শুরু করি, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় ডিফারেন্ট ফেজেস ছিল লাইফের। কোনো এক সময় নাসার সায়েন্টিস্ট, কোনো এক সময় ক্রিকেটার হতে চেয়েছিলাম, কোনো এক সময় ফুটবলার হতে চেয়েছিলাম। সেরম ডেফিনেট কোনোদিনই ছিল না কিছু। যে ডাক্তার হওয়ার স্বপ্নটা কিভাবে এলো? ডাক্তার হওয়ার অ্যাকচুয়ালি সেরমভাবে কোনো স্বপ্ন ছিল না। এটা সময় অ্যাস আমাকে ডেস্টিনি নিয়ে গেছে ওই জায়গাতে। পরিবারের সমর্থন কেমন ছিল? আমার পরিবারের সমর্থন পুরোপুরি ছিল। আজ আমার পরিবার চেয়েছিল বলেই আমি ডাক্তার হতে পেরেছি। দেখুন, ডাক্তারি আমি যতটা জানি যে ডাক্তারি পড়া বা সেরকম একটা মেরিটেড স্টুডেন্ট হওয়া, হুম, তো সেক্ষেত্রে কিছু না কিছু তো জীবনে প্রেশার তো পেয়েইছেন। বা এই যে ধরুন মেডিকেল কলেজে যখন আপনি ভর্তি হলেন, হুম, আপনার জীবনযাত্রা শুরু হলো যে এবার ডাক্তার নামের আগে প্রেফিক্সে ডাক্তার থাকবে, হুম, এই একটা তো জায়গা এগোলো। হুম। তো সেই সময় কিছু মজাদার যদি মজার কোনো স্মৃতি আপনার মাথায় যদি ভেসে ওঠে। দেখুন, এমবিবিএস হচ্ছে 5.5 বছরের একটা জার্নি। আর আমি এখান থেকে 600 কিলোমিটার, বাড়ির থেকে 600 কিলোমিটার দূরে এমবিবিএস করেছি। তো আমার ওখানে যারা বন্ধু ছিলেন তারা আজও আমার বন্ধু। 1 মাস পরে একজনের বিয়ে খেতে যাব, ঠিক আছে? তাদের সাথে আমি এতটাই এতটাই ক্লোজ যে আমি জীবনের সব কিছু শেয়ার করতে পারি তাদের সাথে। আর ওই সময় তো মানে দুষ্টুমি সব কিছুই করতাম, ক্লাস বাঙ্ক করতাম। অ্যাকচুয়ালি আমি একজন লাস্ট বেঞ্চের, ঠিক আছে? আমাদের 5 জন বন্ধু, 6 জন বন্ধু, তারাও লাস্ট বেঞ্চের সব। ক্লাস বাঙ্ক করা, মেডিকেলের ক্লাস বাঙ্ক করা, প্রফেসরের কে একটু হলেও করা, বুঝতেই পারছেন কি বলছি। একটু সব পোক করা বা পোক একটু করা, পিঞ্চ করে দেওয়া। এগুলো ছিল, এগুলো ছিল। বাট ওই হ্যাঁ, একটা দারুণ স্মৃতি ওগুলো, এগুলো বলতে পারি আমি। এমবিবিএস বা এমডি পর্যন্ত যে যাত্রাটা কতটা কঠিন লাগলো? জীবনের সবচেয়ে কঠিন জার্নি। ওই একটা বছর আমার জীবনের সবচেয়ে কঠিনতম ছিল, এবং জার্নিটাও সেরকমই কঠিন আর সেরকমই স্ট্রেসফুল। আর মানে নিট পিজি নামক একটা এক্সাম হয়, যেটা খুব কঠিন। মানে ওই একটা বছর আমি কোথাও মানে এমবিবিএস ডাক্তার হয়ে কোথাও চাকরি না করে আমি শুধু বাড়িতে বসে পড়াশোনা করেছিলাম। আর অনেকে, যেমন আমার বাড়িতে আমি প্রথম ডাক্তার, ঠিক আছে? এবার আমার রিলেটিভস অনেকে হয়তো ভেবেছিল কি হলো, কাজ করছে না, ডাক্তার হয়ে গেছে, পাস টাস করেনি নাকি। And এবার দোনামোনা কি মানে আহ, পরিবারের বা সমাজের তরফ থেকে কিছু পয়েন্টস ওখানে পোক করার জন্য যথেষ্ট ছিল? যথেষ্ট ছিল। এবার আশেপাশের বাড়িরও লোক ছিল, যার কি হলো, পাস টাস করেনি, ডাক্তারি করছে না। এবার একটা ওই নিট পিজি এক্সাম, একটা মারাত্মক ইউপিএসসি লেভেলের এক্সাম। ওই এক্সামটা ক্র্যাক করলে আপনি এমডিতে প্রবেশ করতে পারবেন, এমডি বা এমএস। তো সেটার জন্য ইউ হ্যাভ টু অনলি স্টাডি। দেয়ার ইজ, হ্যাঁ, অনেকে চাকরি করেও এমডিটা পান, কিন্তু যদি আপনাকে 1 বছরে সেটা ক্র্যাক করতে হয়, আপনাকে পুরো ফোকাস দিতে হবে তার উপর। তাই ওটা সবচেয়ে আমার জীবনের সবচেয়ে কঠিন জার্নি। আমরা অনেকেই আইসিইউ এই নামটা শুনলেই প্রচণ্ড ভয় পাই। এই আইসিইউর ভেতরে যে কি হয়, কিভাবে সমস্ত একটা জীবন যুদ্ধ চলে, সেই নিয়ে আজকে আলোচনার বিষয় নিয়ে আসবো ডক্টর সাত্তকী মজুমদারের সাথে। স্যার, এই আইসিইউটা আসলে কি? আইসিইউর হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে সকাল সন্ধে রাত একটা পেশেন্ট বুঝতে পারেন না। আইসিইউতে সবচেয়ে খারাপ পেশেন্টসরা আসেন। অনেকে ভেন্টিলেটরে থাকেন, অনেকে সুস্থ হয়ে বাড়ি যান, আবার অনেকে সুস্থ হয়ে যান না। এটা একটা লং স্টোরি। এটা মানে ওরমভাবে বোঝাতে পারবো না।
বাট এটাই হচ্ছে কথা, আইসিইউ একটা যেমন একটা জায়গা যেখানে পেশেন্ট বলুন কি ডাক্তার বলুন, সকাল বা রাত বোঝা যায় না। একটা ডাক্তার বা আপনি যখন আইসিইউতে ঢুকছেন, তো মানে দিন কিভাবে শুরু করছেন? দেখুন, আইসিইউতে যখন আমি ঢুকছি, ধরুন একটা পেশেন্ট ক্র্যাশ করলো, সিপিআর দিতে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা কিছু দেখবো না, হাতে যদি ব্যাগ থাকে ব্যাগটা রাখবো, ফোনটা পকেটে ঢোকাবো, সিপিআর দেওয়া স্টার্ট করব। সাথে আমি একা তো সিপিআর দিতে পারবো না, আমার সাথে টেকনোলজিস্ট থাকবে, নার্সেস থাকবে, জুনিয়র ডাক্তার থাকবে। আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ক্র্যাশড পেশেন্টকে বাঁচানোর জন্য। সেটা সিপিআরটা 30 থেকে 45 মিনিট চলে, যেটা যেটা দ্বারা পেশেন্ট যদি সিপিআর 45 মিনিট চলার পর পেশেন্ট যদি কোনোভাবে তার পালসটা ফিরে আসে, তখন সে বেঁচে যায়। এটাই হচ্ছে মানে শুরু, মানে ম্যাক্সিমাম দিন একটা আইসিইউতে এরকম ভাবে আমাকে শুরু করতে হয়। ম্যাক্সিমাম দিনটা এরকমই ম্যাক্সিমাম যায়। দিন আমি শুরু আচ্ছা, করতে হয়। এখনো অবধি সব থেকে হুম। কঠিনতম কেস আপনার কি দেখা, যে এই পেশেন্টকে বাঁচাতে গিয়ে আপনার সত্যি খুব বেগ পেতে হয়েছে? দেখুন, কঠিনতম কেস সব, বাট একটা কঠিনতম ফেজ ছিল আমার লাইফে, সেটা হচ্ছে কোভিড। কোভিড। আমি আমার প্রথম ফার্স্ট ইয়ার এমডির সময় কোভিড আসে। সেকেন্ড ইয়ার এমডির সময় কোভিডের ওমিক্রন ভাইরাসটা মহামারী করে। আমি ছিলাম অ্যানেস্থেশিয়া অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পিজিটি সেই সময়, মানে ওই ডিপার্টমেন্টের সবচেয়ে জুনিয়রতম ডাক্তার। পুরো লোডটাই আমার উপর ছিল অ্যাজ অন ডিউটি। আমি আমার চোখের সামনে পেশেন্টকে মরে যেতে দেখেছি উইদাউট ভেন্টিলেটর সাপোর্ট, বিকজ সেই সময় অত ভেন্টিলেটর ছিল না। পেশেন্ট ছিল আমাদের কাছে, ভেন্টিলেটর ইস টু পেশেন্ট রেশিও ছিল 1:10। আমাকে 10টা পেশেন্টের মধ্যে দেখতে হতো কার বয়সটা সবচেয়ে কম, তাকে গিয়ে ভেন্টিলেটর লাগাতে হতো বা বাইপ্যাপ সাপোর্ট দিতে হতো। এজ অ্যাবভ 60 আমি কিচ্ছু করতে পারবো না। এটা ছিল কোভিড, ওই ফেজটা যেন আর কোনোদিন না আসে। মৃত্যু তো আপনি একদম মানে খুব চোখের সামনে থেকে দেখেছেন। হুম, মানে প্রথম এক্সপিরিয়েন্স যখন আপনি কোভিডের টাইমে যখন অ্যাজ অ্যান মানে যখন অমিক্রনটা এলো আর কি, হুম, হুম, যে ফেজটার কথাই মাত্র আপনি জানালেন, হুম। সেই ফেজটাতে নিজেকে কিভাবে মানসিকভাবে মানে সুস্থ রাখতে পেরেছিলেন? দেখুন, আমি এমডি করি ব্যাঙ্গালোরে, এখান থেকে 2000 কিলোমিটার দূর। সেইখানে এরকম একটা ক্রাইসিস ফেস করছি। সেখানে আমি দেখি যে আমার সামনে এত পেশেন্টস মারা যাচ্ছে। কিছু করতে পারছি না, কারণ কোভিডের কোনো ট্রিটমেন্ট ছিল না। হুম। জাস্ট রেসপিরেটরি কেয়ার সাপোর্ট দিতে হতো। মাঝে মধ্যে ভালো লাগতো না, ডিপ্রেসিং লাগতো, ফ্যামিলিও নেই আশেপাশে, ফোনই সর্বসাকল্যে সব কিছু। বাট কিছু করার নেই, এগিয়ে যেতে হবে। 10টার মধ্যে 2টো পেশেন্ট কোভিডের থেকে বেঁচে গেছেন যারা, তারা তো আজ ভালো লাইফ লিড করছেন। তো আপনার যে ফেজটা গেল, হ্যাঁ, মৃত্যু অতগুলো মৃত্যু আপনার চোখের সামনে, হ্যাঁ। দিনটা কি ভালো গেছিল? দেখুন, প্রথম 5-6টা দিন তো খুব ভালো যায়নি, কারণ কি আমার যে এমার্জেন্সি বলুন বা আইসিইউ বলুন, বাইরে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি প্রায় 100টা অ্যাম্বুলেন্স লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পেশেন্ট নিয়ে ঢোকাবে বলে। এবার এগুলো তো ভালো জিনিস নয়, দিন ভালো নয়, বাট একটা টাইমের পরে আমরা অ্যাডজাস্ট করেছি। আস্তে আস্তে নিজেকে ওই জায়গায় তৈরি করেছি যে না, আমাদেরকে কোনোভাবে উই শুড নট, আমাদের যেন কাজ ঝুঁকে না যায়। উই শুড বি ওয়ার্কিং, তাতে আমরা যদি পজিটিভিটি মেনটেন করতে পারি, আমরা যদি পেশেন্টের সাথে থাকি, পেশেন্টও বাঁচবে অ্যান্ড উই ক্যান ফাইট কোভিড। গভর্নমেন্ট অনেক সাপোর্ট করেছে। আচ্ছা, পরিবার সামনে বা পরিবারকে গিয়ে হুম। যে বলা যে আপনার পরিবারের মৃত্যু সংবাদ ধেয়ে এসছে, সেটা কতটা কঠিন? খুব কঠিন। ধরুন একটা 40 বছরের লোক বা একটা 45 বছরের লোক, তার ওয়াইফকে আমি বলছি যে আপনার পরকে হয়তো আমরা বাঁচাতে পারবো না, 1% চান্স আছে। বা একটা 20 বছরের ছেলে বা 25 বছরের মেয়ে, তার মাকে গিয়ে বা তার বাবাকে গিয়ে বলছি যে আপনার ছেলে মেয়েকে বাঁচাতে পারবো না। এর কোনো কঠিনতার মাত্রা নেই। এটা খুব কঠিন কাজ।
কারণ আমরা দেখুন আজকে এই সিরিয়াস প্রশ্নটা করছি, তার কারণ হচ্ছে আমারও লাইফে এমন একটা ফেজ এসেছিল যেই ফেজে হুম, আমাকে বলতে হয়েছিল যে আপনার কোল থেকে আপনার বাচ্চা চলে যাবে 3 মাসের মধ্যে। তো হুম, এই একটা বাজে ফেজ ছিল, তো সেই পেনটা আমার ভিতরে এখনো কাজ করে। হুম, সেই পেনটা নিয়ে এবার এই পেনটা আমি একবার দেখেছি, হুম। আপনাদের জীবনে বহুবার সেই পেনটা আসছে, প্রায় রোজই দেখি, প্রায় রোজই দেখেন। এভরিডে, সকাল এখান বিকেল। থেকে এখান থেকে মানসিকভাবে কতটা বিধ্বস্ত হচ্ছেন? বিধ্বস্ত হই না, পজিটিভ থাকলে সব পজিটিভ থাকবে। এবার এর মধ্যে থেকেও তো আমরা ভালো সংবাদটাও দিতে পারি, খারাপ পেশেন্ট ভেন্টিলেটর থেকেও বের করে আনতে পারি। একটা মায়ের কোল থেকে তার বাচ্চা চলে যাচ্ছে, সেটাও আমরা বাঁচিয়ে আনতে পারি। কিছু তো পারি, তো সেখান থেকেই পজিটিভিটিটা আসে, সেখান থেকেই এগিয়ে চলা। উই হ্যাভ টু বি পজিটিভ, আওয়ার হেডস শুড নট বি ডাউন। স্যার, আমরা এতক্ষণ যে জীবন ও মৃত্যু নিয়ে মাঝখানে আমরা একটা কথা বা আলোচনার মধ্যে ছিলাম, সেই আলোচনার মধ্যে যদি মানে প্রতিদিন এত মৃত্যু তো দেখছেন, হুম। মানে সেই দেখতে দেখতে মানুষ কি বদলে যায়? দেখুন, বদলে কেউ যায় না, এটা একটু শক্ত তো হয়, বাট এটা হতে হবে। শক্ত না হলে আপনি যদি র্যাশনাল না হন, ইউ কান্ট বি টেক গুড ডিসিশনস। সো পেশেন্ট, আমি যদি মনে করি আমার সামনের পেশেন্ট আমার ফ্যামিলি, আমার ডিসিশন ভুল হবে। পেশেন্ট আমার সামনে পেশেন্ট, আই হ্যাভ টু ট্রিট লাইক আ পেশেন্ট। আমি, তাতে আমার ডিসিশনস র্যাশনাল হবে। তো সেই র্যাশনালিটি খুব দরকার। তো বদলানো সেরকম কিছু নেই, জাস্ট ইটস বিং র্যাশনাল, আর কিছুই না। দেখুন, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম তার মধ্যে আপনি বললেন যে রেশনালিটি নিয়ে বললেন যে হুম, তাদের শক্ত হতেই হবে, নইলে পরিবার সামনে থাকলে ভুল ডিসিশন হয়ে যাবে। তো হুম। এই রোগী হারানোর পরে অনুভূতিটা কীরকম হয়? খারাপ লাগে, পরিবারকে বলতে খারাপ লাগে, বাট এটা আমাদের জব, কিছু করার নেই। এখন ফ্যামিলিকে ফেস করতেই সবচেয়ে খারাপ লাগে, আর কিছুই না। মানে ফ্যামিলিকে ফেস ওই করাটা খারাপ খুব খবর দেওয়াটা খুব খুব কঠিন হয়ে যায়। আম, বাকিটা আর কি বলবো, ডেইলি লাইফ। পেনফুল, ওর জায়গাটা প্রচন্ড। পেনফুল তো বটেই, বাট কিছু করার নেই। পাশের রোগীটাকে তো ভাবতে হবে, তারপরে পাশের রোগীটাতে বাঁচে। একটা আইসিইউতে তো 10, 12, 15টা বেড হতে পারে। এরকম সিচুয়েশনের মধ্যে কখনো মনে হয়েছে যে হুম। নিজেকে ব্যর্থ ব্যর্থ কখনো মনে হয়েছে যে আমি ব্যর্থ হয়ে গেলাম, একটা পেশেন্ট হারিয়ে ফেললাম, ব্যর্থ আমি খুব, মানে ভেতর থেকে একটা কষ্ট বেরিয়ে আসছে? দেখুন, ব্যর্থ সেরকমভাবে কোনোদিন মনে হয়নি, কারণ কি আমি খুব পজিটিভ পার্সন, আমি পজিটিভিটিতে বিশ্বাস করি। আহ, এখন সবসময় তো আপনি, মনে হবে না আপনি সাকসেসফুল, তাহলে তো আপনি এখন, মানে আমি ভগবানের ভগবানের পর্যায়ে চলে যাব। পর্যায়ে চলে যাব, মানে মন্দিরে গিয়ে নিজের মাথায় নিজে টিকা দেবো, ঠিক আছে, সেটা নয়। আহ, ব্যর্থ তো মনে হয়েছে অবভিয়াসলি, বাট তার মধ্যে থেকেও ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য পজিটিভিটি। পজিটিভিটিটা আমাদের বার করে নিতে হবে, পজিটিভ থাকতে হবে, বি পজিটিভ। এটা কি, আইসিইউ আপনার মানে আপনার জীবনে কি শিক্ষা দিল বা দিয়ে চলেছে এখনো? নাথিং ইজ পার্মানেন্ট, জীবনে কোনো কিছু পার্মানেন্ট নয়। মানুষ এখন নিজের চূড়াতে থাকতে পারে, তার 5 দিন পর আইসিইউতেও থাকতে পারে। সো জীবনে কোনো কিছুই পার্মানেন্ট নয়। প্রত্যেকটা দিন আমাদের বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে, সাকসেসফুল হতে হবে, ফ্যামিলির সাথে থাকতে হবে। মানে মানুষ জীবনের কোন জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি অবহেলা করে? স্বাস্থ্য, কি করা উচিত? সচেতনতা, এডুকেটেড হওয়া উচিত স্বাস্থ্যর ব্যাপারে। এই যে এত আহ, প্রত্যেক স্টেটে অ্যালকোহল ব্যান হওয়া উচিত আমার মতে। অনেক খারাপ জিনিস বলতে, মানে শুনতে লাগছে, ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে অ্যালকোহল ব্যান হওয়া উচিত। মানছি অনেক ট্যাক্স রেভিনিউ কমে যাবে, বাট অনেক লিভার বেঁচে যাবে। আর স্মোকিং বন্ধ করতে পারবেন না, বাট ওটাও মানুষের কম করা উচিত। বাকি আপনার আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা ইন্ডিয়ার, দশটা এমনি মানুষ শরীর দশ খারাপে মরবে। 10টা 20টা সিগারেট এমনি ইনহেল করার মতো। একটা পার্সোনাল কোশ্চেন ছিল, হুম। এতগুলো বছর আপনি মানে মেডিকেল কলেজে থাকাকালীন, হস্টেলে থাকাকালীন, বাট ট্রিটমেন্ট চলাকালীন, মানে অ্যাজ আ ডাক্তার আইসিইউতে অনেক পেশেন্ট তারা মারা গেছেন, কাউকে, কারোর পরিবারের দুঃখের খবর গেছে, কারোর পরিবারের হাসির খবর গেছে, তার মধ্যেখানে যেটা সবার জানতে ইচ্ছা হয়
স্পিরিট, আপনার কখনো এরকম মনে হয়েছে যে হস্টেলে থাকাকালীন বা কখনো আহ, মানে আইসিইউ রুমের ভিতরে, মানে আমরা তো বিভিন্ন জায়গায় শুনে থাকি যে একটু গা ভারী ভাব হুম। লেগেছে, বা মনে হয়েছে যে সামওয়ান ইজ সিটিং ওভার দেয়ার অর সামওয়ান ইজ স্ট্যান্ডিং অ্যান্ড জাস্ট পাসিং বাই ফ্রম দ্যাট প্লেস? হুম। তো এরকম কখনো কি মনে হয়েছে? আমার মনে হয়নি পার্সোনালি। আমি ইভেন সেম ডিউরিং কোভিড, আমি এই আমাদের যে তখন তো কিছু সিস্টেম কোনো ওয়ার্ড ঠিকঠাক ছিল না। তো আমি আমার ডিউটি রুমটা যেটা ছিল তার পাশে, তার একদম সেম গা লাগোয়া বডিগুলোর প্যাকেট করে রাখা হতো। তো আমি শুয়েছিলাম, তার থেকে 5 ফিট দূরে 5টা লাশ ছিল, মানে বডিজ ছিল। আই ডিড ফিল এনিথিং। এবার হয়তো আমি টায়ার্ড ছিলাম। বা কখনো কোনো বন্ধু, মানে হ্যাঁ, আপনার সহায়ক বা কেউ কখনো আপনাকে জানিয়েছে যে আজকে না আমার একটুখানি গাটা ভারী লাগলো তারা ফিল রাত্রেবেলা? করেছে। এবং আমি যখন ইউজি মানে এমবিবিএস কলেজে পড়ি, আমার খুব ক্লোজ দুটো বন্ধু, তা একটা ঘর ছিল, তাদের ঘরটা, যেটা আপনার, যেখানে নাকি সুইসাইড হয়েছিল। এবার তারা ফিল করেছিল অনেক কিছু, আমাকে এসে বলেও ছিল। এবার আমি আমি কোনোদিন পার্সোনালি ফিল করিনি কিছু। এবার মানে হয়তো আছে, বাট আই রেসপেক্ট দেম। যদি কেউ থেকে থাকে, আহ, সে- আমি সিভিলি রেসপেক্ট করি, আর কিছুই না। বাট আমার সাথে কোনো এরকম কোনো অ্যাকোয়েন্টেন্স আপাতত হয়নি। ডাক্তারবাবু কিন্তু ভূতে ভয় পায় না তাহলে? পাই না। আচ্ছা ডাক্তারবাবু, সবকিছু আলোচনার মধ্যেখানেও এই স্বাস্থ্য সচেতনতা নিয়ে আপনি একটু আগেও কিছু কথা বলছিলেন। হুম। তো সেইখানে বর্তমানে সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি কোনটা? বর্তমানে সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি ইজ ওবিসিটি। যেভাবে মানুষ বাইরের খাবার খান, আর সেটা খেয়ে খেয়ে একটা ওবিস, সবাই একটা ওবিস হয়ে যাচ্ছে। না, আমারও বলা উচিত না, আমারও আছে। ঠিক আছে, এভরিওয়ানস বিএমআই ইজ হাই। সো এটাকে কমানো দরকার। ওবিসিটি থেকে ফিউচারে স্লিপ অ্যাপনিয়া হয়, সিওপিডি হতে পারে, ফ্যাটি লিভার তো এখন 25 বছরের ঘরে ঘরে। 25 বছরের ছেলের ইউএসজি করলে ফ্যাটি লিভার পাবেন আপনি। তো ওখান থেকে একটা পরে গিয়ে একটা ইনডাইজেশন, পরে গিয়ে গ্যাস্ট্রিক ইস্যুস, অনেক কিছু হয়। তো ওবিসিটি নিয়ে আমাদের একটু সচেতন হওয়ার দরকার আছে, এটা আমি মনে করি। আচ্ছা, এই যে হার্ট অ্যাটাক, হুম। এটা শুনলে আমাদের কিন্তু ঘরের অনেকেরই খুব ভয় লাগে, মনের ভিতরটা অনেকটা মানে কেঁপে ওঠার মতো। এই হার্ট অ্যাটাকটা হওয়ার আগে মানুষকে কদিন আগেও তো অন্তত শরীর তো জানান দেয় যে তোমার কিছু শরীর খারাপ হতে পারবে। হুম। তো এই সিমটমসগুলো কি, যেটা থেকে মানুষ বুঝবে? দেখুন, হার্ট অ্যাটাক বলে কিছু নেই, এটা একটা ওয়েক কথা। দুটো জানের জিনিস হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে একটা পেশেন্ট যার হার্ট পাম্প করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, তাকে মানে ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করতে হবে। আর যেটা সচরাচর লোকে হার্ট অ্যাটাক বুঝে থাকেন বা ভাবেন, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে ওটাকে, এমআই। ওটা কি হয়, হার্টের কোনো ভেসেল যেটা 70 to 80% ব্লকেজ হয়ে গেছে, তাতে সিভিয়ার চেস্ট পেন হয়, মাঝে মাঝে সিনকোপ হতে পারে, সে পড়ে যেতে পারে। এর কিছু সিমটমস আমরা পাই, বুকে ব্যথা, একটা মাঝে মধ্যে বুকে একটা চিনচিন চিনচিন করে ভাব। ব্যথা, আহ, জিভের তলায় ব্যথা, এরকম অনেক সিমটমস পাই। কিছু স্পেসিফিক সেরকম সিমটমস নেই, বাট আন্ডার এভরি হেলথ চেক আপ থাকা উচিত মানুষকে। সিমটমস তো কিছু পাই, বাট ডেফিনিট ওটা যে ওটা, বা পেটে ব্যথা, বাট ডেফিনিট ওটা যে ওটা মায়োকার্ডিয়াল ইনফাকশনই, সেটা কিন্তু বলা, বোঝা খুব মুশকিল। আচ্ছা, স্ট্রেস কতটা বিপজ্জনক? সবচেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে স্ট্রেস। স্ট্রেস থেকে মানুষ ঘুমাতে পারে না, স্ট্রেস থেকে প্রেশার বাড়ে। স্ট্রেসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানুষের স্ট্রেসটা নেওয়া উচিত না। মানছি স্ট্রেস হবে, আমার নিজের স্ট্রেস হয়, বাট স্ট্রেস থেকে যতটা আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারি ততটা ভালো। আচ্ছা, আপনি বললেন যে ঘুম হবে না, হুম। তাহলে এই ঘুমের অভাব মানুষের শরীরে কতটা বিপজ্জনক? আমার কাছে অজস্র এক্সাম্পল আছে যে ঘুম না হয়ে কি হয়েছে মানুষের। যদি একটু বলেন দর্শকের উদ্দেশ্যে। মানে একটা, মানে মানুষ ঘুমাতে পারছে না, ঘুম ঘুম কমের জন্য সিভিয়ার কোনো প্রবলেমস হয়েছে, অনেকের প্রবলেম, প্রেশার বেড়ে যায়, নানান নানান ইস্যুস হতে পারে। একটা অ্যাডিকুয়েট অ্যাজ আ ডাক্তার আমার এটা বলা উচিত না, মানে আমি এটা মেনটেন করতে পারি না মাঝে মধ্যে,
ডেইলি 8 hours অফ স্লিপ ইজ নেসেসারি। 8 ঘন্টা ঘুম দরকার, ঠিক আছে? কোনোভাবে স্ট্রেস ফ্রি 8 ঘন্টা ঘুম, মানুষ যদি ঘুমাতে পারে, মানুষের 50% শরীর ওখানে ঠিক হয়ে যাবে। ঘুম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি ডাক্তার হয়ে হয়তো আমি মেনটেন করতে পারি না, বাট আমি কিন্তু করার চেষ্টা করি। ডায়েট কতটা ইম্পর্টেন্স? দেখুন, একটা 30 20 ধরলাম, 20 থেকে 50 বা 60 বছরের লোক যাকে করে খেতে হবে, তার পক্ষে কিন্তু ডায়েট মেনটেন করা খুব কঠিন। সে সবসময়, তার সামনে ওটস নেই, বা কেউ ওটস করে দেবে না, কেউ কিছু একটা মানে হেলদি কোনো চিকেন সিজার স্যালাড করে দেবে না যে সে গিয়ে খাবে বা খেতে পারবে। তাকে একটু তার ডায়েটটা গড়বড় হবেই। বাট এটা তো বেসিক, মানে এটা একটা তারা কাজে বেরোবে, কাজে বেরোবে, সব সময় তো আর এগুলো নিয়ে সম্ভব না। বাট আমি স্টিল বলবো একটু মেনটেন, যতটুকু টাইম আমরা বাড়িতে থাকি আমরা যেন একটু ঠিক খাই, বাইরের খাবারটা কম খাই, চিনি চিনি দিয়ে চা না খাই, চিনি আর দুধ দিয়ে চাটা না খাই। লিকার বা লিকার নয়তো চিনি দিয়ে খাবো শুধু, নয়তো দুধ দিয়ে খাবো শুধু। চিনি আর দুধ ইজ আ ডেঞ্জারাস, ডেডলি কম্বিনেশন। ডেডলি কম্বিনেশন। আর এটা আমি জানতাম না, আমায় কেউ বলেনি। আমি একসময় জিম করতাম, লোকে শুনে হাসবে হয়তো। আমি একসময় জিম করতাম, আর সেই জিমের ট্রেনার আমাকে এই কথাটা বলেছিল, আমি ফলো করেছিলাম। আমি 6 মাসে 10 কেজি ওজন মানে কমিয়েছিলাম। শুধু কোনো খাবারের, বাইরের খাবারও খেয়েছি, বিরিয়ানিও খেয়েছি, শুধু আমি দুধ দুধ চা উইথ চিনি খাইনি। আমার 6 কেজি 10 কেজি ওজন কমে গেছে। ওকে, এটা খুব ভালো জিনিস তাহলে। খুবই ভালো জিনিস। আচ্ছা, মানে সাধারণ মানুষ এই নিজেকে যে সুস্থ রাখতে পারে, হুম এই ভাবনাটা এখনকার মানুষ তো ভাবে না। হুম। তারা মনে করে যে আমরা কাজে যাচ্ছি, বাইরে কি করে এত কিছু খাবো। তা আপনার কি মতে বলে যে ঘরের খাবার খেয়েও সে সুস্থ থাকতে পারে, যদি সেটা লিমিটেড হয়? দেখুন, যাই খাবেন লিমিটেড খাবেন, বেশি ওভার ইট করবেন না। ওই আপনার মাঝে মধ্যে হয়তো ওই কোক পেপসি এগুলো খেতে ইচ্ছে করতে পারে, বাট সেগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। কারণ কি তাতেও সুগার সুগার জাতীয় জিনিস আর তেল জাতীয় জিনিস, এগুলো একটু যতটা কম খাবেন ততটা ততটা ভালো দ্যাট হয়। ইজ অ্যাডভাইজেবল। অ্যাডভাইজেবল। এত আলোচনার মধ্যিখানে মানে আমি কয়েকটা মানে বিদায় নেওয়ার কাছ আগে আমরা এসে উপস্থিত হয়েছি, কিন্তু তার আগে কয়েকটা প্রশ্ন। যে তরুণ যারা ডাক্তার হচ্ছে, তাদের মানসিক অবস্থা বা মানসিক যে স্টেজটা তারা পাচ্ছে, বা যে প্রেশারটা আপনিও এতদিন ঝেলে এসছেন, সেই প্রেশারটা নিয়ে যদি তাদের কিছু একটা সচেতনতা দেন। এটাই বলবো, যারা জুনিয়র আছেন, যারা এখনো স্টুডেন্ট আছেন, মানে এমবিবিএস স্টুডেন্টস করছেন বা পিজিটিস আছেন, বেশি স্ট্রেস না নিতে জীবনে। আহ, যেটা ডেস্টিনি সেটা হবেই। আমরা করতে পারি একটা টু সাম এক্সটেন্ট, আমরা কষ্ট করতে পারি, রাত জাগতে পারি, বাট শরীরটা সচেতন করে। এখনো মানে এমন নয় যে আমি ডাক্তারি প্র্যাকটিস করে এখন খুব, আমার জীবনে অনেক স্ট্রাগল আছে, এখনো স্ট্রাগল করতে হবে, প্রচুর স্ট্রাগল আছে। তো তাদের সব কিছু একটা স্টেপ বাই স্টেপ, এক সিঁড়ি একবার একটা ধাপেই ওঠা ভালো, এসকেলেটারে না ওঠাই ভালো। এটা মানে এইটার প্রশ্নটার পিছনে আমার একটা কারণ ছিল যে হুম। এখন অনেক জায়গায় শোনা যায় যে তারা সুইসাইড করে নিচ্ছে স্ট্রেস নিতে না পেরে। তো সেই জন্যই আপনার কাছে এই প্রশ্নটা ছিল যে তাদের স্ট্রেসটা যদি তারা একটু কম নেয়, আপনার কি কোথাও মনে হয় না যে সেটা বেটার হবে? এটা এটা একটা ফ্যামিলি রোলও প্লে করে। আই থিঙ্ক ফ্যামিলির উচিত না বাচ্চাকে বেশি চাপ দেওয়ার। ফ্যামিলি যখন দেখছে বাচ্চা স্ট্রেসে আছে, তাকে যেন একটু শান্ত করে, তাহলে জিনিসটা কিন্তু ঠিক হয়ে যায়। বা অ্যাটলিস্ট ধরুন বাইরে তো আর ফ্যামিলি নেই, মানে যে বাচ্চা ধরুন অনেক দূরে আছে, স্টুডেন্ট দূরে আছে, তো তার সাথে যে আছে বা তার বন্ধু বান্ধব, তাদের একটা বড় ভূমিকা থাকে। এরকম অনেক ইনস্ট্যান্স আমাদের কলেজেও হয়েছে। আমরা সেই বন্ধুদেরকে সাপোর্ট করেছি। তারা অনেক স্ট্রেসে ছিল, অনেক তাদের সাথে খারাপ হয়েছে, একটা ব্যাড লাকের মধ্যে দিয়ে গেছে তারা। তো আজ সে একটা বড় ডাক্তার। আমার নিজেরই বন্ধু আছে, আজ সে একটা অনেক বড় ডাক্তার। সে, তাকে ঘুরে তাকালে সে এখন হাসবে সেই দিনগুলো। আমি নাম সেদিনগুলো। করবো না, কিন্তু সে ঘুরে তাকালে সে হাসবে তেমন দিনগুলো।
এর মধ্যেখানে বিদায় নেওয়ার আগে কয়েকটা মানে একটা কি দুটো আমি উইথ পারমিশন দুটো পার্সোনাল প্রশ্ন হ্যাঁ, করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি এতক্ষণে যা বুঝলাম আপনি ফুটবলের প্রতি প্রচন্ডভাবে, মানে আমরা যখন অফ ক্যামেরা আড্ডা দিচ্ছিলাম তখন জানতে পারলাম যে আপনি প্রচন্ড পরিমাণে ফুটবল দেখতে বা খেলতে ভালোবাসেন। প্রচন্ড। প্রিয় মানুষ কে ফুটবলে? CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2004 থেকে আমি ওনাকে ফলো করছি। মেসি কেমন লাগে? দেখুন, ভালো প্লেয়ার, বাট আমার জন্য ভালো নয়। রোনাল্ডো ইজ মাই ম্যান। না, আপনার কোথাও কি মনে হয় না যে মেসি ইজ বেটার ড্রিবলার দেন CR7? নেভার, একদমই না। আপনার জিজ্ঞেস করছি কারণ গোটা বিশ্বে কিন্তু এটা প্রমাণিত যে মেসি ড্রিবলিং এ বেটার। দেখুন, ক্রিস্টিয়ানোর ড্রিবলিং এর ভিডিওগুলো আপনি খুলে দেখেন, তাহলে মেসির ড্রিবলিং, ম্যানচেস্টার ইউনাইটেডে যখন ড্রিবলিং করতো বা রিয়াল ম্যাড্রিডে যখন ড্রিবলিং করতো, লেফট উইং দিয়ে উঠতো। আর ক্রিস্টিয়ানোর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর মানসিকতা। আমি ক্রিস্টিয়ানোর থেকে জীবনে শুধু ফুটবলটাই জন্যই ওকে ভালোবাসি এমনটা নয়। ক্রিস্টিয়ানোর যে একটা নেভার গিভ আপ অ্যাটিটিউড আমার জীবনে অনেক ধাক্কা এসছে, ধাপে ধাপে এসছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ দ্য ম্যান টু লুক ফরওয়ার্ড। জীবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেরমভাবে নিজের জীবনটাকে, একটা নেভার গিভ আপ অ্যাটিটিউড যেটা ওর মধ্যে আছে, যেটা আমরা যারা ওকে খুব খুব ছোটোবেলা থেকে ফলো করেছি, ওকে জানি যে ওকে হার মানতে শেখেনি, হেরে গেছে তারপরে উঠে দাঁড়িয়েছে। এটা ওই একটা যেই পজিটিভিটি সেটা আমরা ফলো করেছি, অ্যান্ড এটা আমাদের মানে আমার আমার মেসির জন্য। ক্ষেত্রেও সেম। দেখুন, মেসিকে, স্ট্রাগল তো সবার জীবনেই। মেসির যা স্ট্রাগল রোনাল্ডোর স্ট্রাগল নয়। তুই ভেরি, মেসির সবসময় একটা ভালো টিম ছিল সাথে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন রিয়াল মাদ্রিদে আসে সেরকম টিম ছিল না, বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেই পর্তুগাল টিম নিয়ে, এই পর্তুগাল টিমটা খুব ভালো, আর যেই পর্তুগাল টিম নিয়ে লাস্ট 5টা ওয়ার্ল্ড কাপ ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলেছে, সেটা নিয়ে মেসি গ্রুপ স্টেজ পার করতে পারতো না। মানে বোঝা গেল ক্রিস্টিয়ানো ভক্ত। আচ্ছা, আহ, আরেকটা ছোট প্রশ্ন রইল আপনার কাছে যে আমরা কিছু ছবি আপনার মানে নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সাথে দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে যদি আমরা জানতে চাই সেটা কি বলতে পারেন, কি মানে এই বিষয়ে কিছু আলোকপাত করলে ভালো হয়। স্যারের সাথে আমার পুরো প্রফেশনাল সম্পর্ক। স্যার একটা খুব উচ্চমানের অঙ্কোলজিস্ট, খুব ভালো মানুষ, খুব ভালো লোক, আমার প্রতিবেশী। ওনাকে আমরা অনেক দিন ধরেই চিনি। ওনার সাথে আমরা ডাক্তারি করি, আমি ওনার অনেক জুনিয়র। উনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যটা ওনার হাতে তোলাটাই একদম ঠিক কাজ হয়েছে। আর উনি স্বাস্থ্যটার যে ঘুঘুর বাসা আছে এটা উনি ঠিক করে দেবেন, এটা আমি মনে করি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ডক্টর সাত্তকী মজুমদার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের এবং আপনার এতটা সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আইসিইউ এ দেখুন অজানা গল্প, অজানা অনেক কিছু, যে জীবন মৃত্যু, চিকিৎসার ব্যক্তিগত সংগ্রাম সব কিছু নিয়ে আলোচনা হলো। এবার আমার দর্শকদের প্রতি একটাই উদ্দেশ্য, আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা নিয়ে কিন্তু আগের একজন এক্সপার্ট ডক্টরের কাছে যান। এটা আমার নিজের তরফ থেকে আপনাদের বলা, তার কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু, ওই হিন্দিতে একটা কথা আছে না, নাজারান্দাজ, এটা আমরা করে দিই। সেটা আমরা যদি না করি, স্বাস্থ্য সচেতনতার দিক থেকে থাকি, তাহলে আমরা কিন্তু অনেকটা ভালোভাবে ভালো জায়গায় থাকবো। তবে আনকাট বাংলাতে আপনারা জুড়ে থাকুন। আনকাট বাংলাতে জুড়ে থাকলে আরো মজার মজার গেস্ট আসবে, আরো নতুন নতুন তথ্য আসবে। ভালো থাকবেন, নমস্কার।